বাংলাদেশের ক্রিকেটারকে অপমানের মাধ্যমে অপমান করা হয়েছে দেশকে, বলেছেন মির্জা ফখরুল। কূটনৈতিকভাবে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায়ের আশা। ইসিতে তৃতীয় দিনে দুপুর পর্যন্ত ৩৬ শুনানির মধ্যে বৈধতা পেয়েছে ১৯টি। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯-এর জামাত প্রার্থী ফজলুল হকের আপিল নামঞ্জুর। দু-একদিনের মধ্যে চূড়ান্ত হবে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা, জানিয়েছেন দলটির আমির। চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। প্রায় এক দশক পর আন্তর্জাতিক বিচার আদালতে কিছুক্ষণ পর শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি। জবানবন্দি নেওয়া হবে দুপক্ষের সাক্ষী ও একজন বিশেষজ্ঞের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ক্রিকেটের সাথে দেশের সম্মান জড়িয়ে আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের একজন ক্রিকেটারকে অপমান করেছে, এতে দেশকে অপমান করা হয়েছে। রবিবার সকালে ঠাকুরগাঁয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে তিস্তা চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, ডিপ্লোম্যাটিক আচরণের মাধ্যমে ভারতের কাছ থেকে দেশের হিস্সা বুঝে নেবে বিএনপি। দেশে যা কিছু ভালো সবকিছু বিএনপি করেছে। সংস্কারের পক্ষে বিএনপি বরাবরই ছিল। এক দেশের আরেক দেশের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ভারতের বিরূপ মনোভাব কমে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বর্তমান সংবিধান অনুযায়ী যে কোনো দল ক্ষমতায় এলে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা কাজ করে না, বিদেশে বসে বড় বড় কথা বলে, তারা ফ্যাসিস্টদের ভয় পায়। বিএনপি ফ্যাসিস্টদের তাড়াতেও পারে, মারতেও পারে, মার খেতেও পারে বলে তিনি মন্তব্য করেন। তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করবো। আপনার পারস্পরিক যে আপনার সম্মান সেটা রেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করি। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপি অর্জন, এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা। এদিকে নির্বাচিত সরকারের ওপরই শ্রমিকের ন্যায্য হিস্সা, মর্যাদা ও শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতায় গেলে সরকারি দল শ্রমিক ইশতেহার বাস্তবায়ন না করলে যারা ক্ষমতায় যাবে তারা ইশতেহার বাস্তবায়নে সরকারের উপর চাপ প্রয়োগ করবে। আলোচনা সভায় উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে শ্রমিকের অধিকার রাখলেও তা বাস্তবায়নের তেমন প্রতিফলন দেখা যায় না। আগামীতে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতায় আনা প্রয়োজন। অভ্যুত্থান পরবর্তী সময়ে ঐক্যমত্য কমিশনে জাতীয় অগ্রাধিকারের জায়গায় শ্রমিকদের রাখা হয়নি বলেও জানান তিনি। এছাড়া জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, শুধু কার্ড তুলে দিয়ে নয়, বরং কাজ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় জামাত ইসলামী। জানান, ক্ষমতায় গেলে ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে তার দল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র ফেরত পাওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনে আপিলের শুনানি চলছে। তৃতীয় দিনে দুপুর পর্যন্ত জামাত, বিএনপি এবং জাতীয় পার্টি সহ অন্যান্যদের ৩৬টি শুনানির মধ্যে ১৯টির বৈধতা পেয়েছে। নামঞ্জুর হয়েছে ১৩টি, স্থগিত হয়েছে ২টি। এর আগে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামাত প্রার্থী একেএম ফজলুল হকের আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। এদিকে ৩০০ আসনে রিটার্নিং অফিসার পরিবর্তনের দাবি করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। একই সাথে অভিযোগ করেছেন, রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের মাঠ থেকে স্বতন্ত্র প্রার্থীদের সরিয়ে দিতে এমন কাজ করছে। এ সময় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানিয়েছেন, তাদের দল একত্রিত হতে ইচ্ছুক, তবে প্রেসিডিয়াম সদস্য এবং তৃণমূলের নেতাদের উপর বিষয়টি নির্ভর করছে। দর্শক, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মনোনয়নের বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে চলছে আপিল শুনানি। সেখানে আছেন সহকর্মী আরেফিন শাওন, সরাসরি কথা বলবো তার সাথে। শাওন, নির্বাচন কমিশনে আপিল শুনানির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ চেবা আপনাকে। আমি এখন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছি। ওখানে কিন্তু নির্বাচন কমিশনে যেসব প্রার্থীদের
মনোনয়ন বাতিল হয়েছিল তারা কিন্তু আবেদন করেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু এখন শুনানি চলছে। আজ এখন পর্যন্ত 36টি শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্য থেকে কিন্তু 19টি বৈধতা পেয়েছে এবং 13 জনের শুনানি কিন্তু তাদের বৈধতা দেওয়া হয়নি, অর্থাৎ নামঞ্জুর করা হয়েছে। এখন পর্যন্ত আসলে এনসিপি, জামাত সহ জাতীয় পার্টির মোট 13টি শুনানি নামঞ্জুর করা হয়েছে। এবং আপনাকে আমি জানিয়ে দিতে চাই যে সকাল থেকে জামায়াতের কিন্তু চট্টগ্রামের 9 আসনে AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয় এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি ছিল তিনি কিন্তু দ্বৈত যেটিকে বলে দ্বৈত নাগরিকতার কারণেই তার আপিলটি নামঞ্জুর করা হয়। এছাড়া কিন্তু ঢাকা 8 আসনে কিন্তু প্রফেসর সিদ্দিক হোসেন ছিলেন, যিনি কিনা নিউক্লিয়াস পার্টির একজন সদস্য, ও তার আপিলও কিন্তু নামঞ্জুর করা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এছাড়া কিন্তু চাঁদপুর 2 আসনে যে তানভীর হুদা স্বতন্ত্র থেকে যিনি নির্বাচন করতে চেয়েছিলেন তার আপিলও নামঞ্জুর করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে যে তার ঋণ খেলাপি এবং তথ্য গোপন করা এবং সাথে ভুয়া স্বাক্ষরের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রাষ্ট্র সংস্কার সংগঠন আর রাষ্ট্র সংস্কার আন্দোলন যে সংগঠন সেটির সভাপতি তিনি কিন্তু বলেছেন যে অভিযোগ করেছেন যে মাঠ পর্যায়ে যে রিটার্নিং কর্মকর্তারা যে কাজ করছে তাদের গাফিলতির কারণেই কিন্তু এত আপিল, এবং এই আপিলের পরিসংখ্যানটি তিনি তুলে ধরে বলেছেন যে যদি তারা সচেতন থাকতো বা পক্ষপাত তুষ্ট না হতেন তাহলে এত আসলে আপিল জমা হতো না। এবং তিনি একই সাথে এটি দাবি করেছেন যে যদি সম্ভব হয় নির্বাচনের আগে 3টি আসনে রিটার্নিং কর্মকর্তা পরিবর্তন বা এর একটা বিকল্প চিন্তা ভাবনা করতে বলেছেন। তো যেবা বিকাল 5টা পর্যন্ত এই আপিল শুনানি চলবে নির্বাচন কমিশনে। এখন পর্যন্ত আসলে 36টি শুনানি হয়েছে। তো নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। শাওন, আপিল শুনানি চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার স্পষ্ট প্রতিফলন নেই বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা এই শিরোনামে রাজধানী ধানমন্ডিতে TIB কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। TIBর মতে শতাধিক অধ্যাদেশ জারি করে এক ধরনের রেকর্ড করা হলেও এসব আইনি কাঠামোর বড় অংশে জুলাই সনদের চেতনা উপেক্ষিত হয়েছে, বরং সংস্কারের নামে পুরনো আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা দেখা যাচ্ছে, যা রাষ্ট্র সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন সরকার বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন এবং নিজস্ব বিবেচনায় একের পর এক অধ্যাদেশ জারি করলেও অনেক ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার মৌলিক সুপারিশ উপেক্ষা করেছে। সংস্কারের নামে এমন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে যা কার্যত দায়মুক্তির সুযোগ তৈরি করছে এবং পুরনো ব্যবস্থারই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। 8টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার অধ্যাদেশ বিশ্লেষণ করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন সহ রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও জবাবদিহির কাঠামো নিশ্চিত করা হয়নি। বিশেষ করে দুদক সংস্কারে কিছু ইতিবাচক দিক থাকলেও দুর্নীতির মামলায় জরিমানা বা ক্ষতিপূরণের বিনিময়ে সাজা মার্জনার সুযোগ রাখা হয়েছে। একে দুর্নীতিবাজদের সুরক্ষা দেওয়ার ফাঁদ হিসেবে আখ্যায়িত করেন ডক্টর ইফতেখারুজ্জামান। রাজস্ব আদায়কারী যে বিভাগটি সেটি আইনি সুরক্ষা নিশ্চিতপূর্বক স্বতন্ত্র সংস্থা হিসাবে সরকারের কর্তৃত্বের বাইরে যে রূপান্তর করার কথা ছিল বা প্রত্যাশা ছিল, সেক্ষেত্রে ব্যর্থতার কারণে যেটা হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী যে আর্থিক বিভাগ সরকারের, সেই আর্থিক বিভাগেরই কর্তৃত্বাধীন এই দুটি বিভাগ হয়ে থাকবে, যার ফলে সরকার এবং রাজনৈতিক কর্তৃত্ব রাজস্বের উপরে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষের উপর অব্যাহত থাকবে। এটি কোনো অবস্থায় উচিত ছিল না, প্রয়োজন ছিল না, সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। এবং জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান। দিনের শুরুতেই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মি ইয়াওয়েন। সকালে
রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অফ মিশন ডক্টর লিউ ইউয়েন সহ চায়না দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও আমিরের জামাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদী তারা। পরে জোটের আসন সমঝোতা নিয়ে কথা বলেন জামাতের আমির। আমাদের ফরেন পলিসির ব্যাপারে, রিলেশনসের ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না, বরঞ্চ সারা বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এখন পর্যন্ত আপনাদের যে জোটের যে বিষয়টি, সেই বিষয়টি এখনো আমি বলেছি আগামীকালকে কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু। 24শে জুলাই আগস্টের আন্দোলনে 30 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর মাধ্যমে এই দুইজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয়া হলো। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দিয়েছেন। আগামী 10 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে কারফিউ দিয়ে এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। গত মঙ্গলবার অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে সালমান ও আনিসুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। আজ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। তবে প্রসিকিউশনের দাবি অভিযোগ গঠনের অকাট্য প্রমাণ রয়েছে। জুলাই হত্যাযজ্ঞে তথ্য আড়াল করতে এই দুই আসামির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আন্তর্জাতিক বিচার আদালতে কিছুক্ষণ পরে শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিজে জানায় মামলার মূল বিষয়ের উপর এই শুনানি হবে এবং এতে দুপক্ষের সাক্ষী ও একজন বিশেষজ্ঞের জবানবন্দি নেওয়া হবে। বাংলাদেশ সময় বিকেল 3টায় নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে শুরু হওয়া শুনানি চলবে 29 জানুয়ারি পর্যন্ত। এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার ঐতিহাসিক মামলা অবশেষে মূল বিচার পর্বে প্রবেশ করেছে। এতে রোহিঙ্গাদের কয়েক দশকের ভোগান্তির অবসান ঘটবে বলে আশাবাদী সংস্থাটি। এর আগে 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর বর্বর অভিযানের মুখে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা দেশ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। 2019 সালে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এর ফলাফল ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনি গণহত্যা মামলায় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশের 42,766টি ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে মোট 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। দুপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে 41তম বিসিএস কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক এবং আনসার ব্যাটালিয়ন 26 ও 27তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি বলেন, গত বছরের আগস্ট মাস থেকে আনসার ও ভিডিপি সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে। এর মধ্যে প্রায় 56,000 উপজেলা থানা কোম্পানি আনসার, 2,55,000 ভিডিপি সদস্য এবং 3,000-এর বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে 4.5 লক্ষাধিক সদস্যকে STDMS সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনী অনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত থাকতে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করার কথাও বলেন তিনি। অনুষ্ঠানে সেরা নৈপুণ্য ও পেশাদারিত্বের জন্য 4 জন নবীন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে ক্রেস্ট দেওয়া হয়। 5,55,958 আনসার ভিপি সদস্য দায়িত্ব পালন করবে। প্রতি ভোটকেন্দ্রে নিয়োজিত 13 জন সদস্যের মধ্যে থাকেন 3 জন অস্ত্রধারী, 6 জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং 4 জন অস্ত্রবিহীন নারী সদস্য। এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় অংশ হিসেবে
প্রতি কেন্দ্রে নিয়োজিত 3 জন অস্ত্রধারী সদস্যের মধ্যে থেকে একজন নির্বাচনকারী সবাই প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পৌষের শীতে নাকাল উত্তরের জনজীবন। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শীতের তীব্রতায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও। কুড়িগ্রামে শীতের পাশাপাশি হিমালয়ের হিমেল হাওয়ার দাপটে জবুথবু মানুষ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। তাপমাত্রা ক্রমশই কমছে। বিপাকে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় বোরো ধানের চারা ও বীজতলায় দেখা দিয়েছে ক্ষতির আশঙ্কা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। পঞ্চগড়ে রাত থেকে কুয়াশায় ঢাকা পড়ে জেলার পথঘাট। ভোর থেকে তা আরও বেড়ে যায়। সেই সাথে হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের পরিমাণ আরও বেড়ে শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এদিকে সিলেটে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতজনিত অসুস্থতা। জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় ভুগছেন অনেকেই। বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। গত কয়েকদিন ধরে নিয়মিতই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সিলেট। রাতের বৃষ্টির মতো ঝরে কুয়াশা। ঠান্ডায় তো অনেক শিশুরা হসপিটালে ভর্তি আছে, বৃদ্ধরাও অনেক অসুস্থ হচ্ছে। গতকালকে থেকে খুব বেশি ঠান্ডা পড়ছে। এবার আমাদের খুব বেশি সিলেটে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর নিমুন্না হইতেছে, বাচ্চারা খুব নিমুন্না হইতেছে। আমরা দোকান ফাটে খুললাম, তেমন কাস্টমারও নাই। একটা দিকে ব্যবসা অবস্থা খুবই খারাপ, এর মধ্যে প্রচুর ঠান্ডা। সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জেও শীতে জবুথবু জনজীবন। বিপাকে পড়েছেন কর্মজীবী নারী পুরুষ। দরিদ্র মানুষের ভোগান্তির যেন শেষ নেই। প্রচণ্ড ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগবালাই। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত রূপগঞ্জের জনজীবন। চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার কারণে তেমন চোখে পড়ছে না অসহায়দের প্রতি শীতবস্ত্র ও কম্বল বিতরণের কার্যক্রম। আঙ্গদিকে কোনো বড় লোক আসে নাই দান করতে এবং এই দেখতে। পর্যন্ত কোনো সহযোগিতা হয় না। সকালে 12 বিকালবেলা কাজ করি। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এতে ঢাকা বাইপাস ও ঢাকা সিলেট মহাসড়কে ভোর থেকে যানজট দেখা যায়। ঘটছে দুর্ঘটনাও। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। অনেক খারাপ অবস্থা ছিল, পরে এখানে চিকিৎসা চলতেছে। অনেক আপাতত অনেক দুজনেই, মা আর শিশু দুজনেই অনেক একটু সুস্থ আছি। বাচ্চা ঠান্ডা লাগে, তো এখানে আসার পর আমি 13 দিন পর্যন্ত ভর্তি ছিলাম। হঠাৎ করে শ্বাসকষ্ট হয়েছে, আমি এখানে কোনো কিছু করতে নেই, বেহুশ হয়ে গেছিলাম। মা শ্বাসকষ্ট অনেক দিন ধরে, খাবার খাইতে পারে না, ব্যথা। যে রোগীগুলোকে আসলে আমার ভর্তি করা সম্ভব এবং ইনজেক্টেবল দেয়া যায় তাদেরকে আমরা ভর্তি রেখে চিকিৎসা করছি, এবং যাদেরকে বাড়িতে পাঠানো সম্ভব বাড়িতে আমরা ওষুধপত্র দিয়ে, পরামর্শ দিয়ে, ঘরে থাকার পরামর্শ দিয়ে বাড়িতে পাঠাচ্ছি। এবং এদের ভিতরে যারা একটু বয়স্ক তাদের জন্য আসলে খুবই কষ্টদায়ক, কারণ তাদের ক্ষেত্রে আসলে লং টাইম শ্বাসকষ্টতে ভুগে। তাদের জন্য আমরা এখানে বিশেষ ব্যবস্থা করে, বিশেষ তাদেরকে তদারকি করে আমরা চিকিৎসা দিচ্ছি এবং সকলে ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়িতে ফিরছে। শীতের প্রকোপ থেকে বাঁচাতে অসহায় দরিদ্রদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান সচেতন মহলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানি। বাংলাদেশের ক্রিকেটারকে অপমানের মাধ্যমে অপমান করা হয়েছে এদেশকে, বলেছেন মির্জা ফখরুল। কূটনৈতিকভাবে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায়ের আশা। ইসিতে তৃতীয় দিনে দুপুর পর্যন্ত 36 শুনানির মধ্যে বৈধতা পেয়েছে 19টি। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9-এর জামাত প্রার্থী ফজলুল হকের আপিল নামঞ্জুর। 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হবে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা, জানিয়েছেন দলটির আমির। চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। প্রায় 1 দশক পর আন্তর্জাতিক বিচার আদালতে কিছুক্ষণ পর শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি। জবানবন্দি নেওয়া হবে দুপক্ষের সাক্ষী ও একজন বিশেষজ্ঞের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।